আলফি দরজায় এক হাত রেখে 1 ইঞ্চি পিছিয়ে গেল। ওর মুখের হাড়টা এবার এতটাই বড় হলো যে মনে হলো আজ তো একটা আপেল অনায়াসে ওর মুখের ভেতর ঢুকে যেতে পারে। বসের মুখের দিকে তাকিয়ে ওর মনে হলো এই মানুষটি কি আদৌ কোনো রক্ত মাংসের মানুষ, নাকি ওপরওয়ালা তৈরি বিশেষ কোনো রোবট যে নিজের হাত গুলিতে ঝাঁঝরা করে হাসপাতালে বেডে রসিয়ে রসিয়ে আপেল খাচ্ছে, আর এখন কিনা নিজের প্রতাপশালী বাপের আশার প্রতীক্ষায় দিন গুনছে। স্যার, আপনি মানুষ তো? আপনি একখানা জলজন্ত দাবা খেলার কোট, নিজের জানের মায়া ছেড়ে এমন চাল চাললেন। অ্যাঙ্কেল যদি একবার বুঝে ফেলে এটা আপনার নিজের সাজানো নাটক, তাহলে কিন্তু আমার কপালে জেলের ভাত নিশ্চিত। সারিম একটা বাঁকা হাসি দিল। সে হাসিতে কোনো চপলতা ছিল না, ছিল এক মস্ত বড় শিকারের আত্মবিশ্বাস। দাদাটা শান্ত গলায় বলল, আলভি, তুমি রাজনীতি বোঝো না, আর আরশিন মৃধাকেও চেনো না। ওনার নিজের চেয়ারের চেয়ে ওনার রক্তের অহংকার অনেক বেশি। এই নিজের 5 মিনিটের মাথায় ওনার পার্সোনাল হেলিকপ্টার ঢাকা রানওয়ে ধরেছে। এতক্ষণে হয়তো রাজশাহী বিমানঘাটিতে ল্যান্ডও করে ফেলেছে। যাও, বাইরে গিয়ে ওনার এন্ট্রিটা দেখে এসো। আলভের কথা বাড়ল না। বসের এই দূরদর্শিতার সামনেও নিজেকে স্রেফ একটা চুনোপুটি মনে করলো। ও কেবিনের দরজা খুলে করিডোরে পা রাখতেই পুরো হসপিটালের পরিবেশটা থমথম অনুভব করলো। করিডোরের দুই পাশে সরাসরি স্পেশাল ফোর্স, এনএসআই আর ডিবি পুলিশের প্রশাসনিক অফিসাররা একদম কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। হাসপাতালে ডাক্তার নার্সরা ভয়ে টু শব্দ পর্যন্ত করছে না। ঠিক তখনই করিডোরের শেষ প্রান্ত থেকে ভারীর বুটের এক চাবুকের মতো শব্দ শোনা গেল। আলভি ঘাড় ঘুরে তাকাতে দেখল করিডোরের নিয়ন লাইটের আলোয় আধত অন্ধকার এক বিশাল সুঠাম অত্যন্ত দৃঢ় এবং দ্রুত পায়ে এগিয়ে আসছে। পরনের ওনার সেই ধবধবে সাদা কটন শার্ট, যার হাতা দুটো খুব নিখুঁতভাবে কোণে পর্যন্ত গোটানো। ওনার চওড়া কাঁধ আর নিখুঁত ছাটা দাড়ির রূপালী আভা হাসপাতালের করিডোরেও এক অদ্ভুত গাম্ভীর্য ফুটে তুলেছে। ওনার পেছনে ওনার পার্সোনাল বডিগার্ড ফোর্সের প্রায় 8-10 জন অফিসার প্রায় দৌড়ে আসছে। ওনার গতি সামলাতে উনি আর কেউ নন, স্বয়ং আরশিন মৃধা। মুখের অবয়বটা তখন পাথরের চেয়েও শক্ত ছিল ওনার। চোখের মণিতে এক তীব্র শান্ত তুফান জ্বলজ্বল করছে। নিজের একমাত্র ছেলের ওপর হামলা হয়েছে এই খবর শোনার পর ওনার ভেতরে পিতা এবং প্রশাসন দুটাই যেন এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আলভি ওনাকে দেখা মাত্রই করিডোরের দেওয়ালের সাথে চেপে দাঁড়িয়ে রইল। নিজের 2 হাত ভাঁজ করে মাথায় নিচু করে ফেলল। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো, এ আল্লাহ, ষষ্ঠমন্ত্রী এসে গেছেন। এখন যদি উনি জানতে পারেন ওনার ছেলের বাহুতে আমি নিজের হাতে গুলি করেছি, তবে উনি আমাকে হাসপাতালের ছাদ থেকে ডাইরেক্ট নিচে ফেলে দিবে। আরশিন মৃধা আলভির দিকে এক পলক তাকালেনও না। ওনার সেই তীব্র এবং তীক্ষ্ণ দৃষ্টি সোজা গিয়ে পড়ল 406 নম্বর ভিআইপি কেবিনের দরজার উপর। উনি এক ঝটকায় দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলেন। ভেতরে শারীন তখন অত্যন্ত আয়েসে ভঙ্গিতে শুয়েছিল। দরজা শব্দ হতেই খুব দ্রুত তার মোবাইলটা বালিশের নিচে গুঁজে দিল এবং মুখের সেই চতুর হাসিটা 1 সেকেন্ডে মুছে ফেলে এক চরম অসুস্থ ক্লান্ত ব্যথায় কুঁকড়ে যাওয়ার ভান ধরে রইল। যেন এই শরীরে সবচেয়ে নিরীহ এবং ভুক্তভোগী ছেলে হচ্ছে সে, যে সন্ত্রাসীদের গুলিতে আজ প্রায় মরতে মরতে বেঁচে গেছে। আরশিন মৃধা কেবিনের মাঝখানে এসে দাঁড়ালেন। ওনার সেই বিশাল অবয়বটা বেডের সামনে এসে দাঁড়াতেই পুরো ঘরের বাতাস আরও যেন কিছুটা ভারী হয়ে গেল। উনি ছেলে এসে ব্যান্ডেজ করার ডান হাতটার দিকে তাকালেন। সেখানে হালকা রক্তের দাগ লেগে রয়েছে। ওনার ফর্সা কপালটা মুহূর্তের মধ্যে রাগে আর উদ্বেগে লাল হয়ে উঠল। কিন্তু উনি নিজের ভেতরে সেই পিতৃত্ব দুর্বলতা বাইরে প্রকাশ করতে দিলেন না। ওনার গলার স্বর বরাবরের মতোই গম্ভীর শোনালো, কেমন আছো? আরশিন মৃধা জিজ্ঞাসা করলেন। ওনার চোখ জোড়া তখন শারীমের মুখের প্রত্যেকটি রেখাকেই মেপে নিচ্ছিল। শারীম একটা কৃত্রিম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাম হাত দিয়ে ওর কপালটা চেপে ধরে দুর্বল ক্ষীণ স্বরে বলল, বেঁচে আছি, এটাই অনেক। তোমার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যা, তাতে মাঝরাতে নিজের শোবার ঘরেও মানুষ নিরাপদ নয়। আর যদি আমার গার্ডরা সবসময় ফায়ার না করতো, তবে হয়তো নিজের একমাত্র ছেলের লাশ ঢাকায় যেত। আরশিন মৃধা সোফার সামনে থেকে একটা কাঠের চেয়ার টেনে শারীমের বেডের একদম মুখোমুখি বসলেন। ওনার ডান হাতের আঙুলগুলো চেয়ারের হাতলে এক নির্দিষ্ট ছন্দে মৃদু শব্দ করছে, যা উনি বেশি চিন্তায় থাকলে করে থাকেন। উনি ওনার চশমাটা নাকের ডগায় ঠিক করে অত্যন্ত শান্ত অথচ তীক্ষ্ণ গলায় বললেন, রাজশাহী পুলিশ কমিশনার আর আইনজীবী অলরেডি স্পট ভিজিট করে ফেলেছে। পুরো এলাকা কর্ন করা। 17 রাউন্ড ফাঁকা গুলির খোসা পাওয়া গেছে তোমার ড্রয়িং রুমে। কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকছে না শারীম। কি?
সারিম আর চোখ খেয়ে তাকায়, মনে মনে একটু সজাগ হলো। ও খুব ভালো করেই জানে বাবার তীক্ষ্ণ বুদ্ধিকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। সন্ত্রাসী তো তোমার ঘরে ঢুকলো, এত ভাঙচুর করলো, অথচ তোমার সিকিউরিটি প্রোটোকল একজন গার্ডের গায়েও একটু আঁচড়ও দিল না। শুধু তোমার ডান বাহুর একটা নির্দিষ্ট মাংসপেশিতে ঢেকে লেগেছে গুলি, সেটা বেরিয়ে গেছে। নিশানাটা বড্ড বেশি নিখুঁত ছিল না? আর সে ওনার গম্ভীর চোখ দুটো দিয়ে সারিমের চোখের মনে তাকালেন, যেন ওনার ভেতরে সেই কড়া প্রশাসন ছেলের মনের ভেতরের চক্রান্তকে একদম উপরে দিয়ে আসতে পারে। সারিম মনে মনে একটু ভরকে গেল। বাইরের মুখের চামড়া বিন্দুমাত্র নড়ল না, মনে মনে হাসলো। ওর মনোভাব যে কতটা জাউরা তা ওর এই ভাব সামান্যতম আজ অবধি করতে পারছে না। সারিম নিজের দুর্বল ভেগটা আরও এক ধাপ বাড়িয়ে নিয়ে অত্যন্ত তীক্ষ্ণ গলা বলল, তুমি কি আমার ক্ষতের ওপরে তোমার গোয়েন্দা রিপোর্ট তৈরি করছে বাবা? আমি এখানে যন্ত্রণায় মরছি আর তুমি ওটাকে নিখুঁত নিশানা বলে বিদ্রুপ করছো? তোমার ক্ষমতার বেড়াজাল কি তোমার ভেতরে বাবাকে পুরোপুরি মেরে ফেলেছে? ছেলের এই তীক্ষ্ণে তীরের মতো কথা শুনে আরশির মিলে এক মুহূর্তে যেন চুপ হয়ে গেল। ওনার চড়া বুকটা এক গভীর দীর্ঘ নিঃশ্বাসে ওঠানামা করলো। তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ওনার সাদা শার্টের কলারটা তখন ভেতরে চাপা ক্ষোভে কিছুটা কাঁপছিল। উনি উইন্ডোর দিয়ে মুখ করে বাইরে বাতাসের দিকে তাকালেন, রাতের অন্ধকারের দিকে তাকালেন। অত্যন্ত ধীরে ধীরে বললেন, তোমার এই ক্ষোভ আজ নতুন নয় সারিম। 5 বছর ধরে তুমি এই ক্ষোভ নিয়ে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রেখেছ। কিন্তু মনে রাখবে, আরশের মেধা তার ছেলে সুরক্ষার জন্য কোনো আপেশ করবে না। আর রাজশাহী তো তোমার জন্য আর নিরাপদ নয়। তুমি কাল সকালের মধ্যেই আমার সাথে ঢাকা ফিরবে। মৃধা নিবাসে তোমার বাকি ট্রিটমেন্ট হবে। বাবার কথা শুনে সারিম মনে মনে এক চিলতে বিজয়ের উল্লাসে মেচে উঠল। ওর মনের ভেতরে সেই রোমিও তখন খুশিতে ডগবাজি খাচ্ছিল। মনে মনে ভাবছিল, ঢাকা, মৃধা নিবাস, তার মানে আমি রোজ রোজ আমার চন্দ্রমালিকে দেখতে পাবো। ওর ওই দুগ্ধ তক্ক সাদা ত্বক, ওর বাদামি সিল্কি চুলের সুবাস, প্রতিদিন সকালে ওর মিষ্টি মিষ্টি মুখের হাসি দেখে আমার দিন শুরু হবে। বেশি দিন লাগবে না, খুব কাছাকাছি থেকে ওকে নিজের প্রেমের সাগরে এমনভাবে ডুবিয়ে দেবো যে ও নিজে আমার বুকে এসে ধরা দেবে। ও শুধু আমার, আমার অন্ধকার আকাশের শত তারার মাঝে সে একমাত্র আলোর উৎস, আমার একান্ত ব্যক্তিগত চন্দ্রিমা। কিন্তু বাইরে সারিমের মুখের অভিব্যক্তিতে একদম পাথরের মতো শক্ত করে ফেললো। ও একরাশ অবজ্ঞার জেদ নিয়ে বলল, আমি ঢাকা যাব না। মৃধা নিবাসে পা রাখার চেয়ে আমার ওই হাসপাতালে মরে যাওয়াই ভালো। 5 বছর আগে যে বাড়িতে নিয়ে আমি নিজ জীবনের সবচেয়ে বড় ব্ল্যাক স্পট মনে করে বের হয়ে এসেছিলাম, সেখানে আমি আর কোনোদিনই ফিরব না। তুমি তোমার ক্ষমতার ঘরে সে উটকো ঝামেলাকে নিয়েই থাকো। আর সে মৃদা ঝটকা মেরে ঘুরে দাঁড়ালেন। ওনার চোখের মনেতে এবার তীব্র রাগ আর কাঠের রূপ ধারণ করলো। উনি সারিমের বেডের একদম কাছে এসে নিচু এবং বজ্রপাতে কণ্ঠতে বলল, তুমি যাবে কি না যাবে না সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমি তোমাকে দিইনি সারিম। তুমি এখন এই দেশের দায়িত্বশীল মন্ত্রী। তোমার ওপর হামলা মানে পুরো সরকারের ভারসাম্যর ওপর আঘাত। আগামীকাল সকালে তোমাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। এটা আমার শেষ কথা। আর তুমি যাকে উটকো ঝামেলা বলছো, সে এখন 18 বছরের এক প্রাপ্তবয়স্ক তরুণী। ও আমার ঘরের সম্মান, আমার মেয়ে। ওর প্রতি তোমার এই অবজ্ঞা আমি আর বরদাস্ত করব না। আর এমনি তো তোমাদের ডিভোর্স হয়ে গেছে। তুমি নিজেই ওকে তোমার পিএসের সাহায্যে ডিভোর্স পেপারে সাইন করিয়ে এনেছো। সো এখানে আমি আর তোমার যাওয়া নিয়ে কোনো প্রবলেম তো দেখতে পাচ্ছি না। সারিম দাঁতে দাঁত চেপে বালিশে মাথা এড়িয়ে দিল। এমন ভান করছে লাগলো যেন সে ওনার এই জোরাজুরিতে চরম বিরক্ত এবং নিরুপায় হয়ে ওনার সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়েছে। ওর মুখটা অন্যদিকে ঘুরিয়ে অত্যন্ত কর্কশ গলায় আরশির মৃধাকে বলল, ঠিক আছে বাবা, তোমার ক্ষমতার জোরের সামনে আমার কোনোদিনই নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল না, আজও নেই। তবে মনে রাখবে, আমি এখানে স্রেফ তোমার জিমে হয়ে যাচ্ছি, তোমার ছেলে হিসেবে নয়। সারিমের কথা শুনে আরশির মৃধার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ওনার সাদা শার্টের হাতাটা আর একবার ঠিক করে দ্রুত গম্ভীর পায়ে কেবিন থেকে বেরিয়ে গেল। উনি চলে যেতেই আলভি আবার চোরের মতো ফুরুত করে ঘরের ভেতর ঢুকলো এবং দরজার লকটা আটকে দিল। দরজার ওপাশে আরশের মৃধার ভারী বুটো শব্দ মিলিয়ে যেতেই বেডে শুয়ে থাকা সারিম এক ঝটকে উঠে বসলো। ওর মুখে সেই ব্যথার অভিনয় 1 সেকেন্ডে উধাও। সারিম বাম হাত দিয়ে বালিশের নিচে থেকে মোবাইলটা বের করে আবার অত্যন্ত আনন্দের সাথে ক্যান্ডি ক্রাশ গেম খেলতে শুরু করলো। আলবি নিজের কপালে হাত দিয়ে সোফায় বসলো আর হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, আপনি আস্ত একটা অ্যাক্টর। আপনার এই বাপ বেটা ডায়লগ শুনে আমি মনে হয়েছিল কোনো সিনেমার থিয়েটারে বসে আছি। কিন্তু স্যার, আপনি যে এত নাটক করে শেষমেশ ঢাকা যেতে রাজি হলেন, আপনার বলা সেই উটকো ঝামেলার কাছে তো
আবার ফিরে যাচ্ছেন। লাভটা কি হলো? সালিম আপেলের শেষ টুকরোটা মুখে দিয়ে আলভির দিকে তাকিয়ে এক মায়াবী গভীর রহস্যময় হাসি হাসল। সত্য তো নিচু এবং তৃপ্তি গলায় বলল, আলভি, তুমি স্রেফ কাগজের ডিভোর্স পেপারটা কুকুর দিয়ে চিবিয়ে খেতে দেখেছো, কিন্তু আমি সেই কাগজের আড়ে লুকিয়ে থাকা আস্ত একটা চাঁদের টুকরা দেখেছি। যে উটকো ঝামেলাকে আমি 5 বছর ধরে এড়িয়ে এসেছি, সে আমার জীবনের ডেস্টিনি ও আমার চন্দ্রিমা। এই চন্দ্রিমাকে নিজের আকাশে চিরতরে ধরে রাখার জন্যই আজ আরশের মিধার খাঁচায় আমার এই স্বেচ্ছায় বন্দী হওয়া। খেলা তো মাত্র শুরু হলো, এবার ইশকের ফানিয়ার জ্বলবে। সারিম এই গম্ভীর উন্মাদনা ভরা কথা শুনে আলভির কেবিনের নিয়ন লাইটের দিকে তাকিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। ও বুঝতে পারল বসের এই প্রেমের জ্বর এবার পুরো শহরকে কাঁপিয়ে দেবে। তবে বেচারা আলভির মন এটা ভেবে খারাপ হয়ে আছে যে বস এখন আর নিজের বউকে ডিভোর্স দিচ্ছে না, উল্টো বউয়ের কাছাকাছি থাকার জন্য বড় একটা মেলোড্রামা ক্রিয়েট করলো। এর মানে এই জন্মে ওই সুন্দরীকে বিয়ে করার ইচ্ছে আলভির স্বপ্নেই থেকে যাবে। কত শত আশা ছিল বেচারার। বস তালাক দিতেই মেয়েটাকে সে বিয়ের প্রস্তাব পাঠাবে, সেসব এখন সেগুলো বালি হয়ে বসে আছে। গোধূলি সে মায়াবী কমলা আলো কখন যেন রাতের নিবিড় অন্ধকারে রূপ নিয়েছে। তা পড়ার ঘরের চার দেওয়ালে বন্দি অরি আর যে বা টেরি পায়নি। ঘরের সিলিং ফ্যানটা তখন একঘেয়ে ঘুরঘুর শব্দে ঘুরছে। পড়ার টেবিল থেকে শুরু করে কাঠের ওপর পর্যন্ত বই খাতার যে সাম্রাজ্য গড়ে উঠেছিল তা এখন আরও কিছুটা বিস্তার লাভ করেছে। ঠিক তখনই অরির কোলের পাশে রাখা ওর ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে বাবা নামটা বেশি উঠতেই অরি ওর হাতের হাইলাইটার পেনটা রেখে দ্রুত ফোনটা কানে নিল। হ্যাঁ বাবা, বলো, তুমি কখন ফিরবে? আমরা তোমার জন্য ডিনারের অপেক্ষা করছি। অরি খুব নরম গলায় জিজ্ঞাসা করলো। ওপার থেকে আরশের মৃধার এক দীর্ঘ এবং ভারী দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শোনা গেল। ওনার ব্যাকগ্রাউন্ডে তখন অনেক মানুষের ফিসফিসানি আর পুলিশের ওয়্যারলেসের কর্কশ আওয়াজ ভাসছিল। তিনি অত্যন্ত ধীরে এবং গম্ভীর গলায় বলল, আদ্রিজা, আজ রাতে আমার বাড়ি ফেরা হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অত্যন্ত জরুরি একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমাকে আজ রাতে একটা বিশেষ কাজে ঢাকার বাইরে যেতে হবে। প্রশাসন আর মিটিং, গোয়েন্দা বিভাগে সবাইকে নিয়ে একটা হাই অ্যালার্ট মিটিং চলছে। আরশের মৃধা ওনার একমাত্র ছেলে শারিমের ওপর হামলা হওয়ার খবরটা মুহূর্তে অরিকে জানিয়ে ওর কোমল মনে কোনো বাড়তি চাপ দিতে চাইলেন না। বিশেষ করে আলম আগামীকাল মেয়েটাকে এত পরীক্ষা, এই সময় কোনো পারিবারিক অশান্তি বা দুশ্চিন্তার খবর অরির মগজের কোষে ধাক্কা দিল। তার সে বাবা হিসেবে কোনোভাবেই চান না, তাই কাউকে কিছু বলো না। ও আচ্ছা বাবা, দেশের পরিস্থিতি কি খুব খারাপ? অরি একটু চিন্তিত সুরে জিজ্ঞেস করলো। তুমি এসব নিয়ে একদম ভাববে না মা। দেশের পরিস্থিতি সামলানোর জন্য আরশের মেধা এখন বেঁচে আছে। তুমি শুধু নিজের পড়াশোনায় মন দাও। তুমি আর জেবা সবসময় রাতে ডিনার করে নেবে। আর তোমার শহীদ আঙ্কেলকে বলে দিয়েছি সব গুছিয়ে রাখতে। ও হ্যাঁ, সারা রাত জেগে একদম পড়াশোনা করার মতো পাগলামি করবে না। শরীর খারাপ করলে কিন্তু পরীক্ষার কলম চলবে না। নিজের খেয়াল রাখবে। জেবা বড্ড চঞ্চল, ওকে একটু দেখে রেখো। কোনো সমস্যা হলে আমাকে বা গার্ডদের তৎক্ষণাৎ ফোন করবে, কেমন? জি আব্বা, আমি সব মনে রাখবো। তুমিও নিজেকে খেয়াল রেখো, সময় মতো ডিনার করে নেবে। অরিয়ত তো দায়িত্বশীলের মতো বলল। আচ্ছা মা, খোদা হাফেজ। ভালো করে পরীক্ষার প্রিপারেশন নাও। আর শর্মিদা ফোনটা কেটে দিলেন। অরে ফোনটা টেবিলের উপর রেখে একটা লম্বা শ্বাস ফেলল। যেবা তখন খামের উপরে উপর হয়ে শুয়ে ইতিহাসে একটা জটিল পাতা মুখস্থ করার চেষ্টা করছিল। ও অরের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, কী রে, আঙ্কেল আজ ফিরবেন না? না, খুব জরুরি কাজ পড়েছে। আজ রাতে ওনাকে ঢাকার বাইরে যেতে হচ্ছে। আমাদের ডিনার করে নিতে হবে। অরি নিজের রিডিং গ্লাসটা নাকের ওপর ঠিক করতে করতে বলল। জেবা এই ঝটকায় খাট থেকে নেমে সোফায় এসে বসলো। ও একটা স্বস্তির শ্বাস ফেলে বলল, আব্বা, আঙ্কেল বাড়িতে না থাকলে কেন জানি ঘরের বাতাসটা একটু হালকা হালকা লাগে। ওনার সেই গম্ভীর চেহারা আর বাঘের মতো চাউনি দেখলে আমার বুকের ভেতর কেমন গুরু গুরু করতে থাকে। বিশেষ করে গত রাতের এই উকুলকাণ্ডের পর থেকে ওনার সামনে গেলেই আমার মনে হয় উনি বুঝিয়ে আমাকে ওনার স্পেশাল ফোর্স দিয়ে অ্যারেস্ট করাই দিলেন। অরিজেবার কথা শুনে কিলকিল করে হেসে উঠল। সেই রূপের সেই স্নিগ্ধ হাসি যেন পুরো করে ক্লান্তি এক নিমিষেই ধুয়ে দিল। ও জেবাকে ধমক দিয়ে বলল, দূর বাবকা, বাবা বাইরে যতই কঠিনের প্রশাসন হোক না কেন, ভেতরে ওনার মনটা বড্ড নরম। আমাদের কত ভালোবাসে দেখিস না। চল শহীদ আঙ্কেলকে বলি খাবার দিতে। ঘরে এসে আবার পড়তে বসতে হবে। দুজন নিচে নেমে অত্যন্ত দ্রুততার সাথে রাতের খাবার শেষ করে নিল। শহীদ মিয়ার জন্য ওদের গরম গরম খাবার রান্না করেছিল। খাবার শেষ করে দুজনেই আর এক মুহূর্ত রসনা করে আবার দোতলার ঘরে পড়ার কাছে বন্ধ হয়ে গেল।
আজকে প্রশ্নপত্র সেই ভয়ঙ্কর রূপ দেখার পর ওদের ভেতরে সমস্ত আলসেমি উদা হয়ে গেছে। জেবা আর অরি দুজনেই মনে মনে এক অলিখিত পণ করে ফেলেছে। আজ রাতে ওরা এক পলকও ঘুমাবে না। পুরো সিলেবাসের প্রতিটি লাইন, প্রতিটি অনুচ্ছেদ এমনভাবে খুঁটে খুঁটে পড়বে যেন সেখান থেকেই প্রশ্ন করুণ না হয়, খাতা যেন ফাঁকা না থাকে। রাত যত গভীর হতে থাকে, ঘরের নীরবতা তত তীব্র হতে থাকে। ঘড়ির কাঁটা 12টা, 1টা, 2টা পার হয়ে যখন ভোরের 4টে ঘরের দিকে পৌঁছলো, তখন দুই বান্ধবী চোখের পাতায় ঘুমের কোনো চিহ্ন ছিল না। অনেক টেবিল লাইটের আলোয় মগ্ন হয়ে খাতায় বারবার লিখছিল, আর জেবা মাছের কার্পেটের উপর বসে পিঠটা সোফার মাঝে ঠেকিয়ে অনবরত পড়া আওড়াচ্ছিল। ভোরের দিকে যখন হালকা শীতল হাওয়ার বাইরে দিয়ে ভিতরে ঢুকলো, তখন ওদের সিলেবাস সম্পূর্ণ শেষ হলো। দুজনে একে অপরের দিকে তাকিয়ে একলা ক্লান্ত এবং তৃপ্তির হাসি হাসলো। অবশেষে এক রাতের কঠিন যুদ্ধ জয় করে ফেলেছে তারা। ভোরের আলো ফোটার কিছুক্ষণ প্রতীক্ষা করলো, ভাবলো পরীক্ষা দিতে যাওয়ার আগে কিছুটা অধ্যায় রিভিশন করে নেবে, যার জন্য আবার পড়তে বসলো। সকালে সোনালি রোদ খন্দকার বাড়ির ভিড়ার ড্রয়িং রুমে এসে পড়েছে। কাছে বড় টেবিলটার ওপর সাজানো ধোয়া পড়া পরোটা, ডিম ভাজা আর সুজির হালুয়া। টেবিলের এক মাথায় অত্যন্ত বিষণ্ণ মুখে বসে আছেন রাজন খন্দকার। ওনার পরনে যথারীতি সাদা সব ধবধবে পাঞ্জাবি। ওনার মুখমণ্ডলতে গত রাতে সেই তীব্র গ্লানির কালো ছায়া স্পষ্ট। ওনার চোখে নিচ্ছে কালি জমেছে। চামচ দিয়ে প্লেটের খাবারটা নাড়াচাড়া করলেও এক লোকমা মুখে খাবার তোলার মতো রুচি ওনার নেই। ওনার সমস্ত পৌরসত্ব, ওনার এত বছরের সামাজিক সম্মান প্রতি রাতের ধুলোয় মিশিয়ে দেয় ওনার ছেলে। ঠিক তখনই সিঁড়ি বেয়ে শীষ বাজাতে বাজাতে নেমে এলো আফিম। ওর ভেতরে সেই পঁচিশের তৃপ্তি আর বর্ণ উল্লাসের রেশ। ওর চোখ মুখে তখনও চকচক করছে। আফিম এসে কোনো দ্বিধা না করে সকোচ ছাড়াই সরাসরি অনুপমার পাশে বসলো। অনুপমা ততক্ষণে আফিমের জন্য প্লেট সাজাতে ব্যস্ত। আফিম বাবার সামনেই অত্যন্ত নির্লজ্জভাবে নিজের একটা হাত অনুপমার ফিনফিনে শাড়ির ওপর দিয়ে উন্মুক্ত পিঠ আর কাঁধের ওপর রাখলো। এরপর ওকে নিজের দিকে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলল, রাজন খন্দকারের ছেলের এই অবাধ্যতা আর স্ত্রীর এই চরম বেপরোয়াপনা দেখেও নিজের চোখ দুটো বন্ধ করে নিলেন। ওনার গলার কাছে এক মস্ত বড় কান্নার দলা আটকে গেল। তিনি ওনার একমাত্র ছেলেকে কিছু বলতেও পারছেন না। ওনার ঠোঁট দুটো কাঁপছে, এখানেই থেমে গেছে। ওনার নিজের ঘরে নিজের চোখের সামনে এই অবৈধতা রাজত্ব চলছে, কিন্তু ওনার কিচ্ছু করার নেই। ওনার শাসন, ওনার কৃতিত্ব আজ এই কামনার অন্ধ দেওয়ালের কাছে সম্পূর্ণ পঙ্গু। অনুপমা নিজের ঠোঁট সেই চিরচেনা মায়াবী চতুর হাসি ধরে রেখে বাটি থেকে সুজির হালুয়া চামচে তুলে অত্যন্ত যত্ন করে আফিমের মুখে তুলে দিচ্ছে। নাও আফিম, তোমার প্রিয় হালুয়া, পুরোটা শেষ করো। অনুপমার গলার স্বর যেন মধু ঝরানো। সে যেন কিছুই হয়নি এমন একটা ভাব স্পষ্ট তাদের মাঝে। আফিম হালুয়াটা চিবাতে চিবাতে রাজন খন্দকারের দিকে তাকিয়ে এক কুৎসিত এবং তাচ্ছল্যপূর্ণ হাসি দিয়ে এলেন। ও ভালো করেই জানে এই বাড়ির আসল মালিক এখন সে। ও যা পছন্দ করে, যা ওর ওপর নজর পড়ে, তা সে কোনো মূল্যে আদায় করে ছাড়ে। তা সে বাবার আসন হোক, ক্ষমতা হোক, কিংবা বাবার ঘরের তরুণী স্ত্রী হোক না কেন। রাজন খন্দকার নিঃশব্দে নিজের পানের গ্লাসটা তুলে নিজের ছেলে আর স্ত্রী এহেন মেলামেশার উনি আরও চেয়েও আটকাতে পারছেন না, কারণ ওনার ভেতরের প্রতিবাদ সেই মেরুদণ্ডটা অনেক আগে ভেঙে গেছে। উনি আর কিছু বললেন না এসব দেখে। আফিম নিজের ব্রেকফাস্ট শেষ করে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। বাবার সামনে অনুপমার চিবুকে আলতো করে উছিয়ে ধরল। এরপর রাজন খন্দকারের অবশ দৃষ্টির সামনে অত্যন্ত গভীর এক তীব্রতার অনুপমার অধরে নিজের কামড়ের এক শেষ চুম্বন এঁকে দিল। অনুপমা চোখ বুজে সেই চুম্বন গ্রহণ করলো এবং এক লোলুপত দৃষ্টিতে তাকালো। আসছি আম্মু, দুপুরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, তারপরে ফিরবো। আফিম একটা পৈশাসিক হাসি দিয়ে বিদায় জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ওর যাওয়ার উদ্দেশ্য এবার সে পুরনো এলাকার মস্তানি, গুন্ডামি আর সুন্দরী মেয়েদের অত্যন্ত উত্তপ্ত করে নিজের দাপট বজায় রাখা। বিশেষ করে রাফারের কাছ থেকে সেই তেজি মেয়েটার নাম ঠিকানা আজ ওকে বের করতে হবে। আফিম বেরিয়ে যেতেই ড্রয়িং রুমের থপথপে ভাবটা আরও বেড়ে গেল। রাজন খন্দকার নিজের আধ খাওয়া প্লেটটা ঠেলে দিয়ে টেবিল থেকে উঠে দাঁড়াতে চাইল। ওনার সারা শরীর অপমানের ক্লান্তিতে ভেঙে আসছিল। ঠিক তখনই অনুপমা অত্যন্ত চতুরতার সাথে রাজন খন্দকারের পিছু পিছু এসে ওনাকে পেছন দিকে জড়িয়ে ধরল। ও ভালো করে জানে
ওর বুড়ো স্বামী কিভাবে নিজের নিয়ন্ত্রণে রাখতে হয়। অনুপমের কাঁধে নিজের নরম চিবুকটা ঘষে অত্যন্ত মিষ্টি আর আদরে গলায় রজত খন্দকারের মুড ভালো করার অভিনয় শুরু করে দিল। এভাবে মুখ কালো করে উঠে যাচ্ছ কেন বেবি? তুমি শুধু শুধু ভুল বুঝছো আমাকে। অনুপমা ওনাকে ঘুরিয়ে নিজের মুখোমুখি দাঁড় করালো এবং ওনার বুকে হাত বুলিয়ে দিতে তো বলল, আমি তো ইচ্ছে করে ওর কাছে যাই না বেবি। আমি তোমাকে ভালোবাসি। এই মানে শুধু তুমি আছো। এই আফিমের রাগ তো তুমি জানো না, তাই না? ও তো তাই দিতেই হয়, নয়তো ও যদি রাগে গিয়ে এই খন্দকার ভিলার সমস্ত সম্পত্তি নিজের মানে লিখিয়ে নেয় কিংবা তোমার কোনো ক্ষতি করে বসে। সৎমা হিসেবে ওকে একটুকু খুশি রাখা, ওর ভেতরে রাগটা শান্ত করার একটা দায়িত্ব আমারও আছে কি না? আমি তো এইসব করছি শুধু তোমার এই সংসারের শান্তির জন্য, তোমাদের সুরক্ষার জন্য। অনুপমার এই জাদুকরী মিষ্টি কথাগুলো রাজন খন্দকারের কানে এসে পৌঁছাতেই ওনার ভেতরে সেই জমে থাকা ক্ষোভ আর শক্ত ভাবটা পলকে গলে গেল। পৌরত্বের সেই শেষ বয়সে এসে অনুপমের এই কৃত্রিম ভালোবাসার মায়াকে উনি কিছুতেই উপেক্ষা করতে পারলেন না। উনি মনে মনে জানতেন এটা মিথ্যা, তাও মিথ্যাটুকুকে আঁকড়ে ধরে নিজের সান্ত্বনা খুঁজে নিলেন। ওনার মুড নিমেষে ভালো হয়ে গেল। অনুপমা ওনার চোখে সেই অন্ধকার সুযোগ নিয়ে ওনার পকেটে হাত ঢুকিয়ে দিল। অফিসে যাওয়ার আগের ওনার ওয়ালেটে থেকে ক্রেডিট কার্ডটা নিজের আঙুলের ফাঁকে লুকিয়ে নিল। অনুপমা এরপর রাজু খন্দকারের এক গালে একটা আলতো করে চুমুকে চপ্পল গলায় বলল, আজকে একটু শপিংয়ে যাবো বেবি। তোমার ক্রেডিট কার্ডটা রাখলাম। সুন্দর সুন্দর শাড়ি আর গয়না কিনে আনবো, যাতে এগুলো পরে তোমার সামনে সেজে গুজে তোমাকে আরও বেশি খুশি করতে পারি। রাজন খন্দকার অনুপমার এই চতুরতায় বাধা দেয় না। ওনার চোখে তখন এক অদ্ভুত প্রশস্তের হাসি ফুটে উঠল। তিনি অনুপমার কপালে হাত রেখে বলল, আচ্ছা অনু, সাবধানে যাও। রাজন খন্দকার ওনার অফিসের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। রাজন খন্দকার চলে যেতেই অনুপমা ক্রেডিট কার্ডটা হাতে নিয়ে ড্রয়িং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ওর নিজের শাড়িটা একটু ঠিক করে মনে মনে হাসলো। ও খন্দকার বাড়ির দুই পুরুষকে নিজের হাতে পুতুল বানিয়ে রেখেছে। সকাল ঠিক 8:30। মেধানিবাসের বিশাল বড় গেটের সামনে হঠাৎ করে একসাথে কয়েকটা সাইরেন বাজানো পুলিশের গাড়ি আর স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসিয়াল ফ্ল্যাগশিপ কালো মার্সিডিজ গাড়িটা এসে থামলো। তবে আজ গাড়ির পেছনের সিটে আরশের মৃধা একা ছিলেন না। ওনার পাশে বসেছিল ওনার একমাত্র ছেলে, দেশের শিক্ষামন্ত্রী মৃধা আবরার সারিম। সারিমের ডান হাতটা একটা ধবধবে সাদা ব্যান্ডেজে মোড়ানো, যা ওর হালকা নীল রঙের শার্টের ওপর স্পষ্ট দেখা দিচ্ছিল। কপালে সামান্য চিন্তার ভাঁজ থাকলে ওর চোখের কোণ ছিল এক লুকানো চতুর্বিজয়ের আলো। আরশে আর মৃধা কাল রাতে রাজশাহী থেকে সরাসরি ওনার পার্সোনাল হেলিকপ্টার করে সারিমকে নিয়ে ঢাকা থেকে এসেছেন এবং ওনার করা নির্দেশে সারিমকে সরাসরি মেধানিবাসে নিয়ে আসা হয়েছে, যাতে ওনার চোখের সামনে ছেলে সম্পূর্ণ চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করা যায়। গাড়ি থেকে নামার পরপরই আরশের মৃধার কোটের পকেটে থাকা ওনার পার্সোনাল ফোনটা সশব্দে বেজে উঠল। উনি ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকাতেই ওনার গম্ভীর মুখটা আরও কিছুটা গম্ভীর হয়ে উঠল। ওনার থেকে স্বরাষ্ট্র সচিব অত্যন্ত জরুরি কোনো মন্ত্রীয় সংকেতের কথা বলছিল। আরশের মৃধা সারিমের দিকে তাকিয়ে অত্যন্ত কড়া এবং গম্ভীর করে বলল, সারিম, তুমি আলভির সাথে ভেতরে যাও। আমার একটা জরুরি কল এসেছে, আমি একটু পরে আসছি। আলভি, তোমার স্যারকে সাবধানে ভেতরে নিয়ে যাও। ওর হাতে যেন একটু কিছু ধাক্কা না লাগায়। জি জি আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না, আমি স্যারকে একদম কাচের পুতুলের মতো ভেতরে নিয়ে যাচ্ছি। আলভি দুই হাতে জোর করে তোতলামি করতে করতে বলল। আর শের মৃধা এক সেকেন্ডও দাঁড়ালেন না। উনি ওনার গার্ডদের ইশারা দিয়ে গেটের এক কোণে বাগানের দিকে চলে গেলেন। গভীর মনোযোগ দিয়ে ফোনটা পিক করলেন। উনি দূরে যেতেই সারিম ওর বাম হাত দিয়ে ওর শার্টের কলারটাও ঠিক করলো। আলভির দিকে তাকিয়ে সেই চিরচেরা বাঁকা চোখের হাসিতে দিল। ওর নিজের ডান হাতের ব্যান্ডেজটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, দেখলো তো আলভি, আরশের মৃধার খাঁচার পাখি কত সহজে নিজেই চলে এলো। এবার শুরু হবে আসল শিকার। আলভি নিজের মধ্যে বিড়বিড় করে, আপনার এই শিকারের চক্করে আমার জানটা যে কখন বেরিয়ে যায়, আমি শুধু সেই চিন্তায় আছি। সারিম ধীর পায়ে মৃধানিবাসের বিশাল ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করলো। ওর চারপাশে দেওয়াল, বিশাল ঝাড়বাতি আর আসবাবপত্রগুলোর ওপর নিজের তীক্ষ্ণ দুটি চোখ বোলালো। 5 বছর, দীর্ঘ 5টি বছর পর এ বাড়িতে পা রাখলো সে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই বাড়িতে একটা সুতোর টানও বদলায়নি। আসবাবপত্রের অবস্থা থেকে শুরু করে দেওয়ালে টাঙানো পুরো ল্যান্ডস্কেপ পেন্টিং পর্যন্ত ঠিক আগের মতনই আছে, যেন এই 5টা বছর এখানে এসে থমকে গিয়েছিল।
শারমিনের ঠোঁটের কোণে এক অদ্ভুত তৃপ্তির হাসি ফুটে উঠল। মনে মনে বলল, সবকিছু ঠিক আগের মতনই আছে, শুধু আজ থেকে এই বাড়ির বাতাসে আমার চন্দ্রিমার সুবাস মিশে থাকবে। সারা রাত এক ফোঁটা না ঘুমিয়ে একটানা পড়াশোনা করার ফলে যেবার অবস্থা তখন শোচনীয়। সোফায় ধপ করে মাথায় এলিয়ে দিয়ে নিজের গলাটা শুকিয়ে কার অনুভব করছিল। ওর পাশে বসে থাকা অরিকে অত্যন্ত ক্লান্ত এবং মরণাপন্ন গলায় বলল, ওরে অরি, আমাকে এক ফোঁটা পানি দিলে বোন। সারা রাত ওই বইয়ের পাতা গিলতে গিলতে আমার ভেতরে সমস্ত পানি শুকায় মরুভূমি হয়ে গেছে। আমি আর এক সেকেন্ডও বাঁচবো না পানি ছাড়া। অরি টেবিলের ওপর রাখা কাচের জগটার দিকে তাকালো। ও দেখলো জগটা একদম খালি, এক ফোঁটাও পানি অবশিষ্ট নেই। ও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, একটু দাঁড়া বদনামি, জগে তো পানি নাই। আমি নিচে রান্নাঘর থেকে জগে পানি নিয়ে আসছি, তুই ততক্ষণ একটু চোখ বন্ধ করে রেস্ট নে। অরি টেবিল থেকে কাচের জগটা হাতে নিল। সারা রাত জেগে পড়াশোনা করার কারণে ওর নিজের চেহারাও এক ধরনের স্নিগ্ধ ক্লান্তি অনুভব করছিল। ওর নিজের কোনো তোয়াক্কা না করেই এক হাতে কাচের জগ আর অন্য হাতের বইটা ধরে পড়তে পড়তে ধীর পায়ে ঘরের দরজা খুলে করিডোরে বের হলো। অরির পরনে ঘরের আরামদায়ক পোশাক ছিল। পরনে ছিল একটা ওভারসাইজ সাদা রঙের কটন শার্ট, যা ওর ফর্সা অভাবকে আরেকটু কিছুটা নিষ্পাপ করে তুলেছিল। আর ছিল একটা ঢিলেঢালা কালো রঙের জিন্স প্যান্ট। মাথায় চিরুনির কোনো ছোঁয়া নেই। অরের সেই মেঘের মতো ঘন বাদামি সিল্কি চুল, পিঠ সভা চুলগুলো সম্পূর্ণ খোলা। পিঠের ওপর ডানা মেলেছিল। জানলার বাতাসে সেই চুলগুলো ওর ফর্সা গালে এসে আলতো করে তোলা দিচ্ছিল। চোখের ওপর সেই চিরচেনা গোল্ড রিডিং গ্লাসটা। আর বাম হাতে তখনও আজকের পরীক্ষার একটা ছোট হ্যান্ড নোটের বই শক্ত করে ধরে রেখেছে। অরের সিঁড়ির দিকে এগিয়ে গেল, কিন্তু ওর চোখে তখনও বাইরের জটিল লাইনের ওপরে নিবদ্ধ ছিল। ওর মুখে ফিসফিসানি পড়াটা আওড়া ছিল, আর এক পা ফেলে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। সিঁড়ি শেষ ধাপে আসতেই শারীমের তীক্ষ্ণ দৃষ্টি সোজা গিয়ে পড়ল ওপর থেকে নেমে আসা সেই মায়াবী অবয়বটির ওপর। অরিকে দেখা মাত্র শারীমের চোখের মণিতে যেন এক মস্ত বড় আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটল। ওর হাতের আঙুলগুলো ব্যান্ডেজের ভেতর থেকে এক অদ্ভুত মুহূর্ত অবশ হয়ে গেল। সকালের নরম আলোয় তখন ড্রয়িং রুমের বিশাল কাচের জানলা গলে অরি সেই দুগ্ধ স্রোতের মতো ত্বকের পড়ছিল। চুলগুলো তখন এলোমেলো বাদামি আভা। ওভারসাইজ শার্টের আড়ালে থাকা সেই ছোট্ট পাখির মতো স্লিপ শরীর, আর চোখে রিডিং গ্লাসের আড়ালে সেই টানা টানা হরিণের মতো চোখ। সব কিছু মিলিয়ে অরিকে দেখতে একমতের কোনো মেয়ে বলে মনে হচ্ছিল না। ও যেন স্বর্গের কোনো এক ক্লান্ত পরী, যে ভুল করে মানুষের এই কোলাহলপূর্ণ পৃথিবীতে নেমে এসেছে। সানিমের জীবনে কত সত্য সুন্দরী নারী দেখেছে, কিন্তু অরের এই সাধারণ ক্লান্ত আর স্নিগ্ধ রূপের সামনে ওর ভেতরে সেই অহংকারের রূপটা এক সেকেন্ডে ধুলে মিশিয়ে যায়। সে নিজের অজান্তেই অরের রূপের সাগরে দ্বিতীয়বারের মতো সম্পূর্ণ ডুবে গেল। ওর ফর্সা গাল দুটোতে আবার সে হালকা লালচে ব্লাশিং ভাবটা ফুটে ওঠে। ও নিজের অবাধ্য মনকে সামলাতে পারছিল না। পাশে দাঁড়িয়ে থাকা অরিও যখন অরিকে সিঁড়ি থেকে নামতে দেখলো, ও নিজের মনে মনে এক মস্ত বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলে আফসোস করতে লাগলো। হায় ফাটা কপাল আমার, মেয়েটা দেখতে যা মারাত্মক সুন্দর, যেন আজ তো একটা জান্নাতে পড়ি, ডাইরেক্ট সিঁড়ি বেয়ে নেমে আসছে। কত আশা ছিল বস ওনাকে তালাক দিলে পরে আমি বিয়ের প্রস্তাব পাঠাবো, কিন্তু বসের এই জাউরা মনটা তখনই প্রেমে উষ্টা খেয়ে পড়তে হইলো। আমার কপালে আর সুন্দরী বউ জুটলো না, সব কপালে এই খাবিশ বসের। ওইদিকে অরি নিজের এই নীরব দৃশ্য কিছুই খেয়াল করেনি। ও নিজের পড়া মুখস্থ করতে করতে সোজাকে রান্নাঘরে ঢুকলো। রান্নাঘরের ফিল্টার থেকে জগে ঠান্ডা পানি ভরে বইটা আবার হাতে নিয়েও পড়তে পড়তে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। সিঁড়িতে এগিয়ে গিয়ে এক পা করে ওপরের দিকে উঠতে নিতেই চন্দ্রিমা হঠাৎ করে পুরো নিস্তব্ধ ড্রয়িং রুমের বাতাস চূর্ণ করে একটা অত্যন্ত গভীর পুরুষালী এবং মাদক্য ভরা কণ্ঠস্বর অরিকে পেছন থেকে ডেকে উঠল। কণ্ঠস্বরে সে অদ্ভুত টান আর গভীরতা অরির কানের পর্দায় রাখতেই ওর পায়ের লতি থমকে গেল। এই বাড়িতে চন্দ্রিমা বলে কেউ নেই। এটা বড্ড বেশি অপরিচিত, অথচ চেনে এক কর্কশ গলায়। অরি অত্যন্ত অবাক হয়। ভ্রুকুচকে খুব ধীরে ধীরে নিজের শরীরটা পেছনের দিকে ঘোরালো। নিজের রিডিং গ্লাসের আড়াল থেকে বড় বড় চোখ করে ড্রয়িং রুমের মাঝখানে তাকাতে ওর হাতের কাচের গ্লাসটা প্রায় পড়ে যাওয়ার মতো তপাস করে শব্দ হলো। সোফায় হেলান দিয়ে বসে আছে স্বয়ং মৃধা আবরা শারীম। ওর ডান হাতে ব্যান্ডেজ মোড়ানো, চোখে সেই চিরচেনা তীক্ষ্ণ চাহনি।
সে অরির দিকে এমনভাবে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন ওর ওই চোখ দিয়ে মস্ত ভালোবাসা একসাথে উড়ে দিচ্ছে। অরে পুরোপুরি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ওর ফর্সা কপালে চিন্তার ভাঁজ পড়ল। এই লোকটা এখানে আসলো কিভাবে? আর ওনার হাতে ব্যান্ডেজ কেন? কাল সকালে তো ওনার বিয়ে এসে ডিভোর্স পেপার নিয়ে গেল। তার মানে সম্পর্ক তো শেষ। তবে কি লোকটা বাবার সঙ্গে দেখা করার জন্য এসেছে? কিন্তু বাবা তো এখন বাড়িতে নেই। অনেকে এভাবে বোকার মতো কাঠের পুতুল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখি শারিমের ঠোঁটের কোণে সে চতুর বাঁকা হাসি আবার ফুটে উঠল। সে অনেকে আরো কিছু অবাক করে দেওয়ার জন্য নিজের গলা স্বরকে একটু উঁচিয়ে অত্যন্ত রসল এবং তাচ্ছিল্য সুরে বলল, কি অবস্থা বউ? ঠিকঠাক পড়ালেখা করছো তো? পড়তে হবে, এবার আর নকল করলে হবে না। শারীরিক তীরের মতো তীক্ষ্ণ কথাটি শুনি অরের ফর্সা গাল দুটো লজ্জায় আর চরম অপমানে এক মুহূর্তে টকটকে লাল হয়ে গেল। ওই রিডিং ক্লাসের আর চোখে চোখ রেখে রাগে জল করে উঠল। ও বুঝতে পারলো এই লোকটা কালকের পরীক্ষার হলের সে ঐতিহাসিক নকলের ঘটনাটা নিয়ে ওইকে চরম খোঁচা দিতে এখানে এসেছে, অপমান করার চেষ্টা করছে তাকে। এবার আর পরীক্ষায় কোনো নকল করলে কিন্তু চলবে না। শিক্ষামন্ত্রী আবরার শারীন কিন্তু সবসময় তোমার পাশে থাকবে না বাঁচানোর জন্য। নিজের মেধায় লিখতে হবে, বুঝলে? শারীন আবার একটা বাঁকা হাসি দিয়ে বলল। অরি নিজের হাতের জগটা শক্ত করে চেপে ধরে রাগে কাঁপতে কাঁপতে সিঁড়ি থেকে 2 ধাপ নিচে নেমে এলো ও শারীমের একদম মুখোমুখি এসে দাঁড়িয়ে নিজের স্বরকে যতটা সম্ভব শক্ত করে বলল, মুখ সামলে কথা বলুন মিস্টার শারীম মৃধা। আপনি আমাকে এভাবে খোঁটা দেওয়ার কোনো অধিকার রাখেন না। কালকে যা হয়েছে তা একটা দুর্ঘটনা ছিল। আমি কখনো জীবনে অমন কাজ করি না। আর আপনি এই বাড়িতে কেন এসেছেন? আপনার সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই? কে বললো সম্পর্ক নেই? শারীম এক ঝটকায় সোফা থেকে উঠে দাঁড়ালো। ওর সেই দীর্ঘ সুঠাময় ভাব অরের সামনে আসতেই অরির নিজেকে বড্ড ছোট অনুভব করলো। শারীম অরের একদম কাছাকাছি এসে নিচে এবং বজ্রখায় কণ্ঠে বলল, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, এটা আমার বাবার বাড়ি। আর দ্বিতীয়ত, তুমি এখনও আইনত আমার বিবাহিত স্ত্রী, আরশের মৃধার পুত্রবধূ। কিসের স্ত্রী? অরি চিৎকার করে উঠতে চাইল, কিন্তু বাবার ভয়ে নিজের গলা স্বর নিচু করে বলল, আরশের মৃধা সবসময় জটিল পরিস্থিতিকে অরিতে বলেছেন, রাগ বা চিৎকার চেঁচামেচি না করে শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করতে শেখো। আর অরিও এখন সেটাই চেষ্টা করছে। আপনার প্রিয়ে কালকে সকালে এসে আমার থেকে ডিভোর্স পেপারে সাইন নিয়ে গেছে। আমি নিজেই সাইন করেছি। আপনি এখন স্বপ্নমুক্ত আর আমিও স্বাধীন। আপনি আমাকে নিজের স্ত্রী দাবি করতে পারেন না। অরির কথা শুনে সালিম এবার উচ্চস্বরে হেসে উঠল, যা শুনে পাশের সোফার আড়ালে থাকা আলভি নিজের কান বন্ধ করে ফেলল। সালিম অরির চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত শান্ত কিন্তু মারাত্মক গলায় বলল, ডিভোর্স পেপার? ও, ওই কাগজের টুকরোগুলোর কথা বলছো? আহারে বেচারি, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি চন্দ্রিমা, তোমার দেওয়া সেই অপবিত্র সাইন করা ডিভোর্স পেপারটা কাল সকালে ক্ষুধার্ত কুকুরের দল চুইংগাম ভেবে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে। ওটা এখন একদম ধ্বংস। সো টেকনিক্যালি লিগেলি আমাদের ডিভোর্সটা আর হলো না, যেহেতু সাইনটা তুমি করছো, আমি না। অরের চোখ দুটো আবার আক্ষরিক অর্থেই চড়গাছ হয়ে গেল। ও নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। এটা আস্ত ডিভোর্স পেপার কুত্তা চিবিয়ে খায় কি করে? এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট ছিল নাকি? ওর আগে ফেটে পড়ে বলল, আপনি মিথ্যে বলছেন। আপনি আস্ত একটা মিথ্যাবাদী। কুত্তা কেন ডিভোর্স পেপার খাবে? ওর কি খাবারের অভাব পড়েছে নাকি? আজব। আপনার এই ফাজলামি বন্ধ করুন দয়া করে। আপনি ইচ্ছে করে এটা লুকিয়ে রেখেছেন। আমি মিথ্যে কথা বলছি না চন্দ্রিমা। বিশ্বাস না হলে আমার পিএস আলভিকে জিজ্ঞেস করো। ও নিজেই নিজের চোখে কুত্তার সে ঐতিহাসিক ব্রেকফাস্ট দেখেছে। সালিম আলভির দিকে চোখ মারল। আলভি সোফা থেকে মাথা চুলকাতে তোতলাতে বলল, জি জি ম্যাম, স্যার একদম ঠিক বলেছে। ওই কুত্তার কপাল বড্ড ভালো ছিল। ও স্বরাষ্ট্রমূর্তি ছেলে ডিভোর্স পেপার দিয়ে নিজের সকালের নাস্তা কমপ্লিট করেছে। আমার নিজের চোখের সামনে সব শেষ হতে দেখেছি আমরা। পরে আলভির কথা শুনে রাগে নিজে দাঁত চেপে ধরল। ও বুঝতে পারলো এই মাস্টার মাইন্ড লোকটা ওর সাথে মস্ত বড় একটা নোংরা খেলা খেলছে। ও শারীমের দিকে তাকিয়ে তীব্র ঘৃণায় বলল, আপনারা দুজনেই পাগল। এই নাটক আমি মানি না। বাবা আসুক, আমি বাবাকে এখনই সব বলে দেব। পরের জন্য পেছন ফিরে সেই দিকে পা বাড়াতে যাবে, ঠিক তখনই শারীম অত্যন্ত শীতল এবং গম্ভীর গলায় বলে উঠল, যাও চন্ডিমা, আরশি আর মৃধাকে বলে দাও সব। কিন্তু মনে রাখবে, তুমি ওনাকে আমার কিছু বলার আগে
আমি ওনাকে তোমাকে কালকের পরীক্ষার হলে সেই নকল ধরার সুমধুর কাহিনীটা একদম সপ্রাণ জানিয়ে দেব। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে পরীক্ষার হলে খাতায় চিরকুট দেখে লেখে চুরি করে শিক্ষামন্ত্রীর হাতে ধরা পড়েছে। এই খবরটা যদি আরশির মিথে জানতে পারে, ওনার অহংকার আর সম্মান এক সেকেন্ড ধূলিসাৎ হয়ে যাবে। ওনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। শালিমের এই মারাত্মক ব্ল্যাকমেইলের কথাটি শুনতেই অরির পুরো শরীরটা এক মুহূর্তের জন্য অবশ হয়ে গেল। ওর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ও খুব ভালো করে জানে ওর বাবা আরশির মিধার কাছে ওর সর্বনাশ সত্যতা কতটা বড়। উনি যদি জানতে পারেন ওনার অরি এই ধরনের নোংরা কাজ করেছে, তবে উনি হয়তো অরির ওপর থেকে ওনার সমস্ত বিশ্বাস চিরতরে হারিয়ে ফেলবেন। ওনার বুকটা ভেঙে চুরমার হয়ে যাবে। অরিন অত্যন্ত অসহায় এবং ভীত চোখে শালিমের দিকে তাকালো, আর চোখের কোণটা ভরে নোনা জলে সামান্য ভিজে উঠল। ও কাঁপতে কাঁপতে বলল, আপনি আপনি একটা নীচ মানুষ। আপনি নিজের ক্ষমতা দিয়ে 18 বছরের একটা মেয়েকে এভাবে ব্ল্যাকমেল করছেন। আপনার লজ্জা করে না? সালিম অরির চোখের সেই জল দেখে ওর ভেতরে সেই কঠোর রূপটা এক সেকেন্ডে গড়ে যেতে লাগলো। ওর মনে হলো অরিকে বড্ড বেশি ভয় দেখিয়ে ফেলেছে। ও নিজের গলার স্বরকে অত্যন্ত নরম, মায়াবী এবং গভীর করে অরির আরও এক ধাপ কাছে এলো। অরির ফর্সা মুখের দিকে তাকিয়ে অত্যন্ত তৃপ্তি সুরে বলল, আমি নীচ নই চন্দ্রিমা, আমি স্রেফ একজন লোভী শিকারী যে নিজের অস্তিত্বকে ফিরে পেতে চায়। আচ্ছা বাদ দাও এসব ভয় দেখানোর কথা। আমার একটা অত্যন্ত ছোট্ট আবদার পূরণ করবে চন্দ্রিমা? অরিন নিজের চোখের জলটা এক হাতে মুছে দিল। রাগে ফুঁসতে ফুঁসতে জিজ্ঞেস করলো, কিসের আবদার? আপনারও তো মানুষের কোনো আবদার আমি পূরণ করব না। শালিমার বাম হাতটা অরির চিবুকের কাছে এনে ওর চোখের পানিতে নিজের গভীর চোখ দুটো ডুবিয়ে নিয়ে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং মাদকাসক্ত গলায় ফিসফিসে বলল, আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই চন্দ্রিমা। জানতে চাই সেখানে এই শাড়ি মৃধার জন্য কতটা রাগ আর কতটা ভালোবাসা লুকিয়ে আছে। শালিমি আচমকা রোমান্টিক ডায়লগটা শুনেই অরির ফর্সা দুটো গাল লজ্জায় চরম লাল হয়ে উঠল। মেজাজ ফেটে পড়ার অবস্থা তার। এই মাথার ওপর এখন পরীক্ষার কঠিন পড়াশোনার চাপ গোলপাড় খাচ্ছিল, আর এই লোকটা সকাল সকাল এখানে এসে ওর সাথে প্রেমের নাটক শুরু করেছে। অরি নিজের হাতের কাচের জগটা শালিমের বুকের সামনে একটু উঁচিয়ে ধরে চরম মেজাজে ত্যাগরা করে বলে উঠল, আমার পরীক্ষার অনেক পড়া বাকি আছে। আপনার যদি এতটা ঘোরার শখ জেগে থাকে তবে গিয়ে বাবাকে বলুন। ওনার মনের ভেতর অনেক রাষ্ট্রীয় চক্রান্ত আর গোয়েন্দার রিপোর্ট আছে। আপনি ওনার ভেতরে গিয়ে আরামসে কয়েক বছর ঘুরে আসুন। আমার পথ সেরে দিন। কথাটা শেষ করে অরি আর এক সেকেন্ড সেখানে দাঁড়ালো না। শালিমকে এক মস্ত বড় ধাক্কা দেওয়ার মতো পাশ কাটিয়ে ঝড়ের গতিতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। শালিম সিঁড়ির দিকে তাকিয়ে মুচকে হাসল। নিজের মনেই বিড়বিড় করলো, তীব্র তেজ, এই তেজটাই তো আমার ইশকের ফানিয়ার আরও বেশি জ্বালিয়ে দেবে চন্দ্রিমা। এদিকে অরি ঝড়ের বেগে পড়ার রুমে ঢুকে পড়ে ধপ করে দরজাটা বন্ধ করে দিল, কিন্তু ভেতরের লকটা সশব্দে আটকে দিল। ওর বুকের ভেতরটা তখন কামারের দোকানের নৈহার মতো ধরফর করে উঠছিল। মুখটা রাগে আর লজ্জায় টকটকে লাল। ও হাতের কাচের চকটা টেবিলের উপর আছাড় মারার মতো করে রাখলো। সোফায় বসে থাকা জেবা অরির এই রুদ্র রূপ দেখে এক লাফে উঠে দাঁড়ালো। ও চোখ বড় করে জিজ্ঞেস করলো, কি রে অরি, নিচে কি ভূত দেখে আসলি? তোর চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন? আর এই পানি আনতে কি এত দেরি হলো কেন? অরির নিজের হাতের বইটা সোফার উপর ছুঁড়ে মেরে দুই হাতে কোমর রেখে রাগে চিৎকার করে বলে উঠল, আই হেট কুত্তা জবা, আই জাস্ট হেট ডগস। এই পৃথিবীর সমস্ত কুত্তাদের আমি নিজের হাতে জ্যান্ত পুঁতে ফেলবো, খাবি সব। জেবা অরির মুখে এই ঐতিহাসিক গালিটা শুনে পুরোপুরি তব্দ বনে গেল। ও হা করে অরির দিকে তাকিয়ে রইল, যেন কোনো ভিন গ্রহের পানি দেখেছে। জেবা অত্যন্ত অবাক হয়ে বলল, হ্যাঁ কি বললি? তুই কুত্তাদের ঘৃণা করিস? তুই না এই এলাকার সমস্ত রাস্তার কুত্তাদেরকে নিজের হাতে বিস্কুট খাওয়াস। কুত্তা তো তোর সবচেয়ে প্রিয় প্রাণী ছিল রে। হঠাৎ আজকে সকাল সকাল কুত্তাদের উপর এত অভিযোগের বন্যা বয়ে যাচ্ছে কেন? তোর কি নিজের কোনো কুত্তা কামড়িয়েছে নাকি? কুত্তা কামড়ায়নি জবা, কুত্তা আমার পুরো জীবনটা চিবিয়ে খেয়ে ফেলছে। অরি সোফায় ধপ করে বসে নিজের মাথায় হাত দিয়ে বিড়বিড় করতে করতে বলল। জেবা কিছুতেই রহস্যের কাহিনীর কোনো আগামাথা বুঝতে পারছে না। সে শুধু হা করে বান্ধবীর এই পাগলুর রূপ দেখে যাচ্ছে। এতক্ষণ পড়ছিলাম
ইশকিতে ফানিয়ার লেখনীতে রয়েছেন মেহজাবিন নাদিয়া। পর্ব 6। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।